আরে ধুলার ভিতরে ওটা কি পড়ে আছে? মনে হচ্ছে তো কোনো গরু, বা না তো, গরু হলে তো ওর 4 পা দেখা যেত, কিন্তু ওটা দেখে তো তা মনে হচ্ছে না। তাহলে কি? দেখি তো একটু কাছে গিয়ে। প্রচণ্ড রোদের ভিতরে এসআই জয়দেব বাইক থেকে নেমে এলো। এরপরে বড় রাস্তা থেকে নেমে সে খোলা জায়গাটার দিকে এগিয়ে গেল। কাছে যেতেই সে মরাটার পাশ থেকে কয়েকটা কাক সশব্দে ডাক দিয়ে উড়ে গেল, যেটাকে দেখে জয়দেব গরু বা এমন কোনো প্রাণীর মরা ভেবেছিল, সেটা আসলে একটা মানুষের ডেড বডি। বেশ কয়েকদিনের পুরনো ডেড বডিটা একেবারে ধুলোয় মাখামাখি, শরীরে বিভিন্ন জায়গায় কাক আর শিয়ালে খুবলে খেয়েছে। ডেড বডি? ইস, বডিটার কি অবস্থা করে ফেলেছে! মুখটা পর্যন্ত ভালো করে দেখার জো নেই। হ্যাঁ, ওসি স্যারকে একবার ইনফর্ম করে দেই। দুপুরে থানা থেকে বাড়িতে এসে একটু ঘুমাচ্ছিল ওসি অনিকেত চৌধুরী। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আপনারা শুনছেন মাঝরাতের কণ্ঠ। আর আমাদের আজকের নিবেদন লেখক কুশল মণ্ডলের কলমে গোয়েন্দা অদিতি সিরিজ থেকে গোয়েন্দা অদিতি ও জোড়া খুন রহস্য। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভৌতিক গোয়েন্দা ও তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প আপলোড করা হবে, তাই সবার আগে এসব গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, গোয়েন্দা অদিতি ও জোড়া খুন রহস্য। বেশ খানিকক্ষণ বাজার পরে অনিকেত ফোন তোলে। হ্যালো হ্যালো স্যার, আমি এসআই জয়দেব বলছি। কাকুলি হাইওয়ের পাশে একটা ডেড বডি পাওয়া গেছে। একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। ডেড বডি? আচ্ছা, তুমি এক্সাক্ট লোকেশনটা টেক্সট করো, আমি টিম নিয়ে আসছি। ওকে স্যার, আমি টেক্সট করছি। ওসি অনিকেত চৌধুরী তাড়াতাড়ি উঠে পড়ে। এরপরে থানা থেকে টিম নিয়ে বেরিয়ে যায়। মিনিট 30-এর মধ্যে কাকুলি হাইওয়ের কাছে ছোটখাটো একটা ভিড় জমে যায়। ওসি অনিকেত টিম নিয়ে উপস্থিত হয়। দেখি একটু সাইড দিন, দেখি একটু সাইড দিন। আমাদেরকে আমাদের কাজ করতে দিন, ভিড় করবেন না। স্যার। হ্যাঁ বলো জয়দেব, ডেড বডিটা কে রেখেছে? স্যার, আমি দেখেছি। এই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম কিছু কাক একটা মরা খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো গবাদি পশু মরে পড়ে আছে হয়তো, পরে দেখলাম এটা একটা ডেড বডি। ভিকটিমের পার্সোনাল ডিটেইলস? না স্যার, পকেটে এমন কিছুই পাওয়া যায়নি যা থেকে ভিকটিমকে শনাক্ত করা যায়। আর মুখটাও অনেকটা বিকৃত হয়ে গেছে, কাক আর বন্য প্রাণীতে খুবলে খেয়েছে। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা, পোস্টমর্টেমে পাঠাও, সেখান থেকে মোটামুটি একটু ফেস ফুটেজ যদি পাওয়া যায়। জায়গাটা একেবারে বড় রাস্তা লাগোয়া। ডেড বডিটা যেখানে পড়ে আছে তার পাশে একটা গাছে একটা ছেঁড়া দড়ি ঝুলে আছে। তার এক প্রান্ত গাছের ডালের সাথে বাঁধা। তার দিকে তাকিয়ে গালে হাত বোলাতে থাকে ওসি অনিকেত। কি মনে হচ্ছে স্যার, খুন নাকি আত্মহত্যা? এখনো কিছু বলা যাচ্ছে না। হতে পারে গলায় ফাঁস দেওয়ার কারণে মৃত্যু হয়েছে, কিন্তু সেই ফাঁস কি নিজে নিয়েছে নাকি অন্য কেউ খুন করে এনে ঝুলিয়ে রেখেছে তা তো বোঝা যাচ্ছে না। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন স্যার, দড়িটা কিন্তু ছেঁড়া আছে। ধরে নিলাম গলায় ফাঁস দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে যদি কেউ ঝুলিয়ে দিয়ে যায় বা নিজে আত্মহত্যা করে, তাহলে দড়িটা ছিঁড়তে যাবে কেন? হ্যাঁ জয়দেব,
আমিও ঠিক এই কথাটাই ভাবছি। এর ভিতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, আশেপাশে কোনো বাড়ি আছে বা লোকালয়? ওইভাবে লোকালয় নেই, তবে ওই যে উত্তর দিকে একটা ডাক বাংলো দেখা যায়, ওইটায় একজন লোক পাহারাদারের দায়িত্বে আছে। তাকে ডেকে পাঠিয়েছি, সে আসছে। ডেড বডিটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়া হলো। কিছুক্ষণ পরে একটা গোবেচারা স্বভাবের মাঝবয়সী লোক ভিড় ঠেলে ওসি অনিকেতের সামনে এসে দাঁড়ায়। অনিকেত একটা সিগারেটে অগ্নিসংযোগ করে, এরপরে লোকটার কাছে এগিয়ে আসে। স্যার, আমি সুখেন, ওই ডাক বাংলোর পাহারাদার। আচ্ছা, এটা বলো, এই ডাকবাংলোর মালিককে? শুরু থেকেই দেখছি ওখানে গেটটা বন্ধ আছে। আগে এই ডাক বাংলোটার মালিক পরিতোষ মিত্র। বিশেষ কোনো কাজে তিনি বিদেশে আছেন, আর তাই এই সময়টাতে আমি এই ডাক বাংলোর দেখাশোনা করি। বেশ, তার মানে তো এখানে কিছু ঘটলে তুমি তার ডাকবাংলোর দরজার কাছে বসে স্পষ্ট দেখতে পাবে। তাহলে বলো তো, এখানে কি হয়েছিল? স্যার, মানে আমি পাহারায় ছিলাম না, তাই আমি কিছু দেখতে পাইনি। পাহারায় ছিলে না মানে? আবার সামনে বসে মিথ্যা কথা বলে যাচ্ছ। তুমি নিজেই তো বললে যে এই ডাকবাংলো দেখাশোনা তুমি করছো। হ্যাঁ স্যার, আমি করছি, কিন্তু পরিতোষবাবু না থাকায় আমি একটু ফাঁকিবাজি করেছি। এই কয়েকদিন আমি এই বাড়িতে না থেকে নিজের বাড়িতে গিয়ে থেকেছি, তাই এদিকটাতে নজর দেওয়া হয়নি। বাহ, খুব ভালো কথা। এদিকে ডেড বডি পড়ে আছে আর তুমি পাহারা না দিয়ে বাড়ি গিয়ে আরাম করছো। দাঁড়াও, একবার পোস্টমর্টেম রিপোর্ট আসতে দাও, তারপরে এক এক করে সব দেখে নিচ্ছি। চলো জয়দেব। এতক্ষণ সব এভিডেন্সগুলো সংগ্রহ করছিল জয়দেব। এরপর থানার কালো জিপে করে আশেপাশে ধুলো উড়িয়ে ওরা চলে যায়। আমি একটা ইম্পর্ট্যান্ট ফাইল আনার জন্য বিকেলে থানায় যাই। থানার ওসি আমার পূর্ব পরিচিত, তাই সরাসরি তার কেবিনের দরজায় দাঁড়ালাম। দেখলাম বেশ চিন্তিত মুখে চেয়ারে বসে এদিক ওদিক দোল খাচ্ছে ওসি অনিকেত। সামনের চেয়ারে বসে একটা কাগজে কি যেন লিখছে এসআই জয়দেব। আমি দরজায় একবার টোকা দিয়ে বললাম, আসতে পারি? আরে ম্যাডাম অদিতি, আসুন আসুন, হ্যাভ এ সিট। চিন্তিত মনে হচ্ছে, কোনো জটিল বিষয়? হ্যাঁ, জটিলই বলতে পারেন। দুপুরে কাকুলি হাইওয়ের কাছে একটা ডেড বডি পাই, কিন্তু সেটা নিয়ে আসার পরই ঠিক সেই কাকুলি হাইওয়ের কাছে আরেকটা ডেড বডি পাওয়া যায়। বডিটার সারা শরীরে কোনো মাংস নেই, মাথাটাও ঘাড়ের কাছ থেকে আলাদা। একদিনে জোড়া খুন? ঠিক জোড়া খুন নয়, প্রথম ডেড বডিটা 2-3 দিনের পুরনো, কিন্তু দ্বিতীয়টা দেখে মনে হচ্ছে 2-1 দিন আগে হয়তো মারা গেছে। তাছাড়া এখনো পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাইনি, তাই খুন নাকি আত্মহত্যা ঠিক বোঝা যাচ্ছে না। যাক, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, তারপর দেখা যাবে কি থেকে কি হয়েছে। ও হ্যাঁ মিস্টার অনিকেত, আমি সেই ফাইলটা নিতে এসেছি। হ্যাঁ, আমি আপনার ফাইলটা রেডি করে রেখেছি। মিসেস অদিতি, একটা কথা, এ যাবৎ অনেকগুলো কেসে তো আপনি অনেক সহযোগিতা করেছেন। একসাথে এত বছর ডিটেকটিভ এজেন্সিতে কাজ করেছি বলেই আপনার কাছে দাবি করি। যদি তেমন জটিল কিছু মনে হয় তো প্রতিবারের মতো এবারেও আপনার সাহায্য পেতে চাই। নিশ্চয়ই মিস্টার অনিকেত, যে কোনো দরকারে আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপাতত এখন অপেক্ষা করুন, রিপোর্ট আসুক, তারপরে বাকিটা দেখা যাবে। আসি। বাড়িতে আজ কয়েকজন গেস্ট আসার কথা ছিল। সন্ধ্যা নাগাদ তারা এসে উপস্থিত হয়, তাই তাদের নিয়ে ব্যস্ত থাকায় আর ফোন ধরার সুযোগ হয়নি। রাত 10টার দিকে দেখলাম বেশ অনেকগুলো নোটিফিকেশন এসেছে, সাথে 5-6টা মিসড কল। থানার ওসি অনিকেত ফোন করেছিলেন, আমি কল ব্যাক করলাম। হ্যাঁ বলুন মিস্টার অনিকেত, একটু বিজি ছিলাম তো এজন্য ফোন ধরতে পারিনি।
বলুন, কি হয়েছে? রিপোর্ট পেলেন? হ্যাঁ, রিপোর্ট পেয়েছি। তবে সেই রিপোর্টে যতটা না আশ্চর্য হয়েছে, তার থেকে বেশি আশ্চর্য হয়েছি একটা ফোন কলে। ফোন কল? ডিটেলে বলুন তো। অনেক জটিল ঘটনা, এভাবে বলা যাচ্ছে না। আপনি কাইন্ডলি কাল সকালে চলে আসুন। আর হ্যাঁ, এই কেসে আপনি আমাদের সাথে থাকছেন। একদিকে উপর মহলের প্রেশার, আর তার উপর বিক্ষিপ্ত মিডিয়া, বুঝতেই তো পারছেন। এখন যত তাড়াতাড়ি কেস সলভ হবে ততই মঙ্গল। ঠিক আছে, আমি কাল থানায় আসি, তখন সব কথা বিস্তারিত শুনব। বাড়িতে আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই আছে। তবে এই গোয়েন্দাগিরিতে তারা কখনো বাধা দেয়নি। বিয়ের আগেই আমি একটা এজেন্সিতে ছিলাম। সেই থেকেই এই কাজটা একটা নেশার মতো আমাকে পেয়ে বসেছে। তাই তো রহস্যের গন্ধ পেলে নিজেকে আর সামলাতে পারি না। পরদিন সকাল সকাল থানায় ছুট লাগালাম। রাস্তায় খুব একটা গাড়ি ছিল না, তাই হেঁটেই থানা পর্যন্ত চলে গেলাম। থানায় ঢুকে দেখলাম ওসি চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছেন। মনে হচ্ছে রাতে একদমই ঘুম হয়নি। খুব জটিল কেস। জটিল বলে জটিল, একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার স্যাপার। আসুন তাড়াতাড়ি। থানার করিডোর ধরে ওসির কেবিনে চলে গেলাম। এইমাত্র এক চাওয়ালা 2 কাপ চা দিয়ে গেল। একটা চুমুক দিয়ে বললাম, হ্যাঁ বলুন এবার, এমন জরুরি তলবের কারণ কি? রিপোর্টে বলেছে দ্বিতীয় ডেড বডির সারা শরীরের মাংস কোনো ধারালো অস্ত্র দিয়ে বেশ দক্ষ হাতে কাটা হয়েছে। এই পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু এক কনস্টেবল জানালো কাছেই পুপ্পট্টি বস্তিতে একটা মাংস ভর্তি মাঝারি প্যাকেট পাওয়া গেছে। মাংস ভর্তি প্যাকেট? আচ্ছা, ওয়েট, এইটাই কি ওই ডেড বডির দেহের মাংস? হ্যাঁ, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এখনো রিপোর্ট পাইনি। আর সেটা প্রমাণ করার জন্যই ওকে ভালো করে খোঁজ লাগাতে বললাম। ও বস্তির লোকেদের কাছে খোঁজ নিয়ে জানতে পারল গতদিন এক লোক এসে নাকি ওখানে বসে প্যাকেটে প্যাকেটে মাংস বিলি করেছে। হয়তো তখনই একটা প্যাকেট রয়ে যাবে। আচ্ছা, এমন তো হয়নি যে ওই লোকটাই খুনি আর সে ওই ডেড বডির মাংস কেটে নিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে? কেউ কিচ্ছু টের পায়নি, সরল মনে খেয়ে ফেলেছে। অন্যদিকে খুব সহজে এত বড় একটা প্রমাণও লোপাট হয়ে গেল। হ্যাঁ, হতেই পারে, তবে তার কোনো প্রমাণ তো নেই। একটা কাজ করতে পারি, আমরা বস্তিতে গিয়ে প্রতিটি বাড়ি খোঁজ করতে পারি। যেহেতু গতদিন মাংস দিয়েছে, সেহেতু একটা না একটা বাড়িতে তার কিছুটা থাকার কথা। হ্যাঁ, চলুন তাহলে এই কাজটাই করি। সেই সাথে এটাও তো জানতে হবে যে কে এই দানবীর মানুষ। বস্তির এতগুলো মানুষকে মাংস বিলি করা তো কম কথা না। ঝকঝকে জিপটা নিয়ে বেরিয়ে গেলাম, সাথে এসআই জয়দেব। বেলা বেড়েছে, তার সাথে সাথে গাড়ি আর লোকজনের চাপও বেড়েছে। যখন বস্তির কাছে এসে ব্রেক কষা হয় তখন ঘড়িতে 8টা বাজে। খুব বেশি বড় নয় বস্তিটা, তবে বেশ ঘনবসতি। তাই প্রতিটা ঘরে ঘরে গিয়ে খোঁজ নেওয়া একটু কষ্টসাধ্য। প্রথমে ভেবেছিলাম হয়তো 2-1 ঘর খোঁজ করলেই গতদিনের দেওয়া মাংস কিছুটা হলেও পাওয়া যাবে, কিন্তু না, একটা বাড়িতেও পাওয়া গেল না। সবাই খেয়ে ফেলেছে। তবে শেষে একটা বাড়িতে এসে আর হতাশ হতে হলো না। লোকটার চেহারাটা একেবারে যাচখাই ধরনের, মুখ ভর্তি বড় বড় দাড়ি গোঁফ। তুমি বলছো যে তোমার কাছে গতদিনের সেই মাংস আছে? হ্যাঁ আছে, কিন্তু আমি কিছু করিনি। দয়া করে আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি জানি তুমি কিছু করনি, তাই যদি থানায় যেতে না চাও তাহলে মাংসের প্যাকেটটা নিয়ে এসো। শশীর ঘরে চলে যাই। আমরা একদম বন্ধ করা আবেগে অপেক্ষা করতে থাকি। যদি এই প্যাকেটে মানুষের মাংসই হয়ে থাকে, তাহলে এটা শিওর হওয়া যায় যে ওই খুনি খুন করে তার সব মাংস এই বস্তির মানুষদের খাইয়েছে। কিছুক্ষণ পরে
ঘরের ভেতর থেকে লোকটা বের হয়ে আসে, হাতে একটা প্যাকেট। তবে তার হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম মুরগির একটা পা প্যাকেট থেকে বের হয়ে আছে। এই দেখুন, ডাক্তারের মানা বলে মাংসটা খাওয়া হয়নি। বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। আমি প্যাকেটটা হাতে নিয়ে দেখলাম এটা মুরগির মাংসই ছিল। ঠিক আছে, রাখো। আচ্ছা, একটা কথা বলো তো, এই বাড়িতে কে কে থাকো? আগে আমি একা থাকি। কাল যে মাংস দিয়ে গিয়েছে তাকে চেনো? আগে কখনো দেখেছো? না, চিনি না। আগে কোথাও দেখেছি বলেও মনে পড়ে না তো। ঠিক আছে, তুমি আসতে পারো। চলুন মিসেস অদিতি। আবার গাড়িতে চেপে বসলাম তিনজনে। মনে হচ্ছে কিছু একটা আছে এই লোকটার ভিতরে। কথার ভিতরে যেন একটা বড় গলদ আছে, কিন্তু তা ধরতে পারছি না। বেশ খানিকক্ষণ আমরা সবাই নিশ্চুপ। ঠিক তখনই সশব্দে ওসি অনিকেতের ফোনটা বেজে ওঠে। ফোন তুলে কয়েকবার হ্যাঁ আর ঠিক আছে বলে কেটে দিল। এরপরে ড্রাইভারকে বলল, গাড়ি ঘোরাও, বস্তিতে চলো। আবার বস্তিতে? আবার কেন? মাত্র না আসলাম। যে মাংসের প্যাকেট পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে সেটা রিপোর্ট এসেছে। ওটা মানুষের মাংস। আর হ্যাঁ, দ্বিতীয় ডেড বডির সাথে ওই মাংসের ডিএনএ 100% ম্যাচ করেছে। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা যাকে জিজ্ঞাসাবাদ করলাম সে যে মাংস দেখালো সেটা তো মুরগির ছিল, তার মানে কি? তার মানে নিশ্চয়ই ওই লোকটা খুনির সম্পর্কে কিছু জানে, আর ওই খুনি আমাদের থেকেও এক ধাপ এগিয়ে। আমরা ওকে ধরতে পারি বলে আগে থেকেই ওকে মুরগির মাংস দিয়ে রেখেছে। এইবার একটা সন্দেহ আমার ক্লিয়ার হলো, বুঝলেন মিস্টার অনিকেত? আসার সময় দেখলাম ওর দরজার কাছে একটা দামি কেটস রাখা। এমন একটা বস্তির লোকের বাড়িতে দামি কেটস দেখে একটু খটকা লেগেছিল। তবে এখন বুঝলাম যে তখন হয়তো খুনি ওই ঘরে ছিল, অথবা আমরা আসার খবর পেয়ে বাইরে লুকিয়ে পড়েছে, কিন্তু জুতাটা পরার সময় পাইনি। এখন গিয়ে ওই লোকটাকে ধরলেই সব পেয়ে যাব। আবার বস্তিতে এসে ঢুকলাম। একটা ভারী বিকট পচা গন্ধ ক্রমে নাকে আঘাত করতে থাকে। বেশ ব্যস্ত পায়ে লোকটার ঘরের সামনে দাঁড়ালাম, কিন্তু দরজায় টোকা দিতে গিয়ে আমাদের থামতে হলো। দরজাটা তালা বন্ধ। দরজার সামনে সেই দামি জুতাটাও আর নেই। কি বুঝলেন? বুঝলাম যে খাঁচার পাখি আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তবে পালিয়ে কতদূর যাবে? আমার নামও অনিকেত। পৃথিবীর যে কোনায় পালাক না কেন, আমি ওকে টেনে এনে লকআপে ঢোকাবই। বস্তির আরও কিছু লোককে সেদিনের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। একজনের থেকে সেই মাংস বিলি করা লোকটার চেহারার স্কেচ করিয়ে নেওয়া হলো। বস্তির কাউকে বলা হয়নি যে সেদিনের মাংসটা মুরগির ছিল না, বরং মানুষের ছিল। বিকালেই দিকে দিকে লোক পাঠিয়ে ওই স্কেচের লোকটির তল্লাশি করা হলো। কোথাও পাওয়া যায় না, কেউ লোকটাকে চেনে না। শেষে সেই সুখিনের কাছে গিয়ে এর জবাব মিলল। আজ্ঞে, এটা তো আমার স্যার পরিতোষ মিত্র, এই ডাক বাংলোর মালিক। কি? তিনি যে দেশে ফিরেছেন তা তো তুমি আমাকে আগে জানাওনি। স্যার, আমি তো নিজেই জানতাম না যে উনি দেশে ফিরেছেন। তাছাড়া দেশে ফিরলে তো এই ডাক বাংলোয় সবার আগে আসার কথা। গত 2 দিনে তো তিনি এখানেও আসেননি। হ্যাঁ, এটাই তো ভাবছি। দেশে ফিরে এলে উনি বাংলায় এলেন না কেন? আর যদি নাই এলেন তাহলে কোথায় থাকলেন? কোথায়? আচ্ছা শোনো সুখেন, যখনই তোমার স্যার আসবেন তখনই আমাকে ইনফর্ম করবে। আমার এই কার্ডটা রাখো। থানায় বসে দুটো ডেড বডির রিপোর্টগুলো বেশ খুঁটিয়ে দেখছিলাম। প্রথম খুনটা বেশ কয়েকদিন আগে করা হয়েছে। খুনের ধরন বলা যায় একই রকম, শ্বাসরোধ করে হত্যা। তবে আরেকটা কমন বিষয় লক্ষ্য করলাম, উভয় শরীরে
রোজারি পি নামক একটা বিষাক্ত বীজের নির্যাস পাওয়া গেছে। আরে ম্যাডাম যে কখন এলেন? বেশি আগে না, 15 মিনিট। তা নতুন কোনো প্রমাণ? হ্যাঁ, একটা বিষয় বড্ড খটকা লাগছে বুঝলেন মিসেস অদিতি। বস্তিতে আসা সেই লোকটা আর কেউ নয়, বরং ডাকবাংলোর মালিক পরিতোষ মিত্র। কিন্তু আশ্চর্যের কথা হলো সে দেশে এসেছে অথচ নিজের বাড়িতে যায়নি। এমনকি তার বাড়ির পাহারাদারও বিষয়টা জানে না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, ওই ডাক বাংলোটা একবার সার্চ করলে কেমন হয়? মন্দ হয় না। এই পরিতোষ লোকটাকে একটু গোলমেলে মনে হচ্ছে। আসলেই কি সে বিদেশে গিয়েছিল, নাকি বিদেশে যাওয়ার নাম করে এই জোড়াখুন করে ফেলেছিল? বিকেলে ডাক বাংলোতে গেলাম আমি, ওসি অনিকেত আর এসআই জয়দেব। বড় রাস্তা ধরে আগাতে থাকি। জিপের কালো ধোঁয়ার ধুলাবালিতে সেই ফাঁকা জায়গাটা চোখে পড়ল, যেখানে প্রথম ডেড বডিটা পাওয়া গিয়েছে। সুখিনের থেকে বাংলোর চাবি এনে আমরা 3 জনে ঢুকে পড়ি। তবে ভিতরের দরজার তালার চাবি সুখিনের কাছে ছিল না। জয়দেব ওটার তালা ভাঙতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। কি ব্যাপার? কারা আপনারা? আমার বাড়িতে কি করছেন? আমি গোয়েন্দা অদিতি, আমার সাথে ওসি অনিকেত আর ওএসআই জয়দেব। 3 দিন আগে জোড়া লাশ পাওয়ার ঘটনাটা তো আপনার জানার কথা, তাই না পরিতোষবাবু? মানে কি? আমি মাত্র বিদেশ থেকে বাড়িতে ফিরলাম। আমি কিভাবে এসব উটকো বিষয়ে জানতে যাব? তার আগে বলুন, আমার বাড়ির তালা ভাঙার অধিকার আপনাদের কে দিয়েছে? পরিতোষ বাবু, আর কত মিথ্যা বলবেন? বিদেশ থেকে কি আপনি আজকে এসেছেন? আদৌ আপনি কি বিদেশে গিয়েছিলেন? কি সব যাতা বলছেন? আপনি কি মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছেন? শুনুন, যান, যে আসল অপরাধী তাকে খুঁজে বের করুন, আর যাকে তাকে হ্যারাস করবেন না। আর করলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। অনিকেত বাবু আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি হাত তুলে ইশারা করতেই তাকে থামতে হলো। লোকটা একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। গলায় ঝুলছে একটা দামি হেডফোন। আজকে দেশে আসলে নিশ্চয়ই আপনার কাছে প্লেনের টিকিট থাকবে। আমাদের সেই টিকিট দেখান। শিওর। কোটের পকেট থেকে টিকিট বের করে দিলেন। এসআই জয়দেব টিকিটটা চেক করে মাথা নাড়ল। সে মাথা নাড়ানোতে আর যাই হোক, ওসি অনিকেত খুশি হতে পারল না। এই মুহূর্তে যদি পরিতোষ মিত্রের বিরুদ্ধে একটা প্রমাণ পাওয়া যেত, তবে বোধহয় তিনি বেশি খুশি হতেন। ওয়েট, বিমানবন্দর থেকে প্রতিদিন কে কে দেশে ঢোকে তার নিশ্চয়ই কোনো ডকুমেন্টস থাকবে। আমি ফোন দিচ্ছি। আপনার এই টিকিট আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ওসি অনিকেত ঝটপট ফোন বের করে কল করল, কিন্তু খুব একটা লাভ হলো না। বিমানবন্দর থেকে জানা গেল যে আজকের দুপুর 2টোর ফ্লাইটে পরিতোষ মিত্র নামে একটা লোক দেশে এসেছেন। আর কোনো কথা না বলে ওসি গজগজ করে হেঁটে বেরিয়ে গেলেন। আমরা দুজনেও তাকে অনুসরণ করলাম। জিপে বসে কি যেন গভীর চিন্তা করতে থাকে ওসি অনিকেত, আর একটার পর একটা সিগারেট পুড়তে থাকে। স্যার, একটা বিষয় লক্ষ্য করেছেন? পরিতোষবাবু আজকে দেশে এসেছেন, অথচ গত 2 দিন আগে তাকে বস্তিতে মাংস বিলি করতে দেখা গিয়েছে। এটা কি করে সম্ভব? তাহলে কি বস্তির লোকেরা আমাদের ভুল ইনফরমেশন দিল? না না জয়দেব, বস্তির লোকেরা আমাকে ঠিকই বলেছে। আমি স্কেচটা বস্তির অনেক লোককে দেখিয়ে যাচাই বাছাই করে তারপরে নিয়েছি। সবাই এক বাক্যে বলেছিল যে এটা সেই লোকটাই। কিন্তু তাহলে তো হিসেব মিলছে না। আচ্ছা, এমন নয় তো যে বিমানবন্দরে যে লোককে ফোন করেছেন তাকে আগে থেকেই হাত করে নিয়েছে? তা অবশ্য বলা যাচ্ছে না। তবে এখন যেটা করব সেটা হলো ওই পরিতোষ মিত্রের বাড়ি তল্লাশি, একেবারে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসব। বাসায় আসতে রাত হয়ে গেল। এরপরে ঘরের সব কাজ। রাত 11টার আগে
আর বিশ্রামের সুযোগ পেলাম না। ঘুমানোর আগে রুমের ইজি চেয়ারটাতে বসে ফেসবুক ঘাঁটছিলাম। হঠাৎ কি মনে করে যেন পরিতোষ মিত্র নামে সার্চ করলাম। শুরুতেই তার আইডিটা পেলাম না। একটু নিচে যেতেই কালো টি শার্ট গায়ে পরিতোষ মিত্রকে চিনতে অসুবিধা হলো না। আইডির ভিতর ঢুকে একটু স্ক্রল করে নিচে যেতেই চমকে উঠি। একটা পোস্ট পিন করা আছে, সেখানে একটা ছবিতে দুইটা লোক, একজন পরিতোষ মিত্র আর একজন তার মতোই দেখতে একজন। বুঝতে বাকি রইল না যে এটা তার যমজ ভাই। পরদিন খুব সকালে থানার উদ্দেশ্যে ট্যাক্সিতে চেপে বসলাম। ইদানিং বাড়ির সদস্যদের উপর সময় দিতে পারছি না, হুটহাট বেরিয়ে যেতে হচ্ছে। যদিও কেউ প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলে না, তবে বুঝতে পারি যে সবাই একটু একটু অখুশি হচ্ছে। গাড়িটা এসে থানার সামনে ব্রেক কষে। আমি ভাড়া চুকিয়ে থানায় ঢুকে পড়ি। ওসির ডেস্কে গিয়ে তাকে পেলাম না। বাইরে দাঁড়িয়ে ছিল এসআই জয়দেব। মিস্টার অনিকেত কোথায়? উনি সার্চ ওয়ারেন্ট আনার জন্য বেরিয়েছেন। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। তা কোনো গুরুত্বপূর্ণ কথা? হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ। পরিতোষ মিত্রের এক যমজ ভাই আছে। চেহারায় তাদের পার্থক্য করা প্রায় দুঃসাধ্য। তার মানে কি পরিতোষ মিত্রের আড়ালে তার ভাই খুনগুলো করে যাচ্ছেন? তা এখনো বলা যাচ্ছে না, তবে একটা বিষয় চিন্তা করে দেখো। পরিতোষ বাবুর মতো একটা লোককে বস্তিতে দেখা গেল, অথচ তখন সে ছিল দেশের বাইরে। এ অবস্থায় বস্তিতে তার মতো চেহারার কাউকে দেখা যাওয়া মানে হলো সেটা তার যমজ ভাই। ঠিক এ সময়ে কেবিনে এসে ঢুকে ওসি অনিকেত আমাদের দিকে একবার তাকালো। এরপরে হাতের একটা ফাইল রেখে ধপ করে চেয়ারে বসে পড়ে। সার্চ ওয়ারেন্ট রেডি। মিনিট 20 পরে আমরা বের হব। আমার মন বলছে খুনের সাথে কোনো না কোনোভাবে এই পরিতোষ মিত্র জড়িত। লোকটার কথাবার্তা বেশ খাপছাড়া। তবে মিস্টার অনিকেত, খুনের সাথে পরিতোষ বাবু জড়িত না থাকলেও তার বাড়িটা আমাদের সার্চ করতে হবে। ঘটনা যে এখন অন্যদিকে মোড় নিচ্ছে। চলুন, যেতে যেতে সব বলছি। 20 মিনিটের ভিতর একটা ছোট টিম নিয়ে আমরা গাড়িতে চেপে বসি। জিপে বসে গোটা কথাটা খুলে বললাম। সব শুনে ওসি মিস্টার অনিকেত একটু চিন্তায় পড়ে গেল। তার মানে আপনি বলতে চাচ্ছেন খুনটা এই পরিতোষ করেনি, বরং তার যমজ ভাই এই চেহারার মিল থাকার সুযোগ নিয়েছে? ঠিক ওই কথা বলছি না। আসলে প্রমাণ ছাড়া তো কোনো কথা জোর দিয়ে বলতে পারছি না। তবে এই মুহূর্তে সন্দেহের তীর পরিতোষের যমজ ভাইয়ের দিকে যাচ্ছে। দারোয়ান সুখেন পাহারা দিচ্ছিল। আমাদের দেখে একবার স্যালুট করল, এরপরে গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকে গেলাম। বার দুয়ে কলিং বেল টিপতেই ভেতর থেকে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়িয়ে আছে পরিতোষ মিত্র। হ্যাঁ বলুন। আমরা আপনার বাড়িটা সার্চ করতে চাই। মানে এসব কি অফিসার? আমি কি করেছি? আমি তো কি কেস সেটাই ভালো করে জানি না। আপনার বাংলোর কাছেই 2টা লাশ পাওয়া গেছে। আমরা তার তদন্ত করছি। আমাদের কাজ করতে দিন। ওসি অনিকেত এক প্রকার পরিতোষ মিত্রকে ঠেলে ঘরে ঢুকে যায়। একটা ভীষণ বিরক্তি নিয়ে পেছন পেছন আসে পরিতোষ মিত্র। এমন করে হুটহাট কারো বাসায় ঢুকে পড়ার মানে কি? আমার বাড়িতে সার্চ করার অনুমতি আপনাদের কে দিয়েছে? মিস্টার পরিতোষ, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, চাইলে দেখতে পারেন। আমি আমার হাতের ফাইল থেকে সার্চ ওয়ারেন্টটা বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। ঠিক তখনই লক্ষ্য করলাম ফাইলের ভিতরে আর একটা কাগজ আছে। সেটাকে বের করে দেখি বস্তি থেকে পাওয়া পরিতোষ মিত্রের সেই স্কেচ। আবার আগের মতো সেটাকে ফাইলের ভিতরে রেখে সামনে তাকাতেই চমকে উঠি। সামনের টেবিলের উপরে একটা বাঁধাই করা ছবি। সেখানে পরিতোষ বাবুর সাথে তার মতোই দেখতে একটা লোক। জয়দেব, বাড়িটার তল্লাশি শুরু করো। ওকে স্যার। এই, তোমরা উপরে যাও আর তোমরা নিচটা দেখো। আচ্ছা মিস্টার পরিতোষ, এই ছবিতে আপনার সাথে থাকা লোকটি নিশ্চয়ই আপনার যমজ ভাই। উনি এখন কোথায় আছেন জানতে পারি?
ও হ্যাঁ, ও আমার ছোট ভাই প্রদোষ মিত্র। এর আগে একসাথেই থাকতাম, কিন্তু পার্সোনাল কিছু কারণে এখন আর একসঙ্গে থাকা হচ্ছে না। তবে এখনও কোথায় আছে আমি ঠিক জানি না। কিছু মনে না করলে আমি কি এই ছবিটা নিতে পারি? হ্যাঁ, নিতে পারেন। ততক্ষণে সারা বাড়ি তল্লাশি করা হয়ে গেছে। সবাই খালি হাতে ফিরে এলো, শুধু একজন বাদে। সে হাতে করে নিয়ে এলো কিছু রক্তমাখা ছুরি, ব্লেড সহ এই জাতীয় ধারালো অস্ত্র। সেগুলো দেখতেই ওসি অনিকেতের চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। এবারে কি বলবেন মিস্টার পরিতোষ? আপনি বিদেশে, আপনার বাড়ি তালাবন্ধ, আর বন্ধ ঘরে এই রক্ত মাখা অস্ত্র, যেখানে ঘরের চাবি একমাত্র আপনার কাছে। বিশ্বাস করুন, এর বাইরে আমি কিচ্ছু জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। ওই সুখান্ত এই বাড়ির পাহারায় ছিল, এটা নিশ্চয় ওর কাজ। সরি মিস্টার পরিতোষ, আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এই, ওনাকে নিয়ে আসো। পরিতোষ মিত্রের হাতে হাত করা পরিয়ে নিয়ে আসা হলো। বাড়ি ছাড়ার আগে জয়দেবকে পাঠিয়ে সুখেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সন্দেহ করার মতো তেমন কোনো কথা সে বলেনি। আমি আর থানা অব্দি গেলাম না, সেই ছবিখানা নিয়ে বাড়িতে চলে এলাম। এরপরে ইজি চেয়ারটাতে গায়ে দিয়ে কি মনে করে যেন আবার ফেসবুকে ঢুকে পরিতোষ মিত্রের আইডিটাই ঢুকলাম। সেই পিন করা পোস্টার দিকে তাকিয়ে থাকি। মাঝে মাঝে একটু আগে আনা পরিতোষ মিত্রের বাড়ির সেই বাঁধানো ছবিটার দিকেও তাকাচ্ছি। হঠাৎ করে আবার মাথায় যেন একটা বিদ্যুৎ খেলে যায়। পরিতোষের এই যমজ ভাইটাকে তো আমি আগেও দেখেছি। মুহূর্তে চেয়ার ছেড়ে এক প্রকার লাফিয়ে উঠি। এরপর যেমন অবস্থায় পারি থানা থেকে ছুটলাম। থানায় গিয়ে দেখি জয়দেব আর ওসি অনিকেত কথা বলছে। বুঝলে জয়দেব, সমস্যা হলো এই দুইটা লোক খুন হয়েছে, অথচ তাদের কোনো পরিচয় মেলেনি। না কোনো পেপারে নিখোঁজ বিজ্ঞপ্তি, না কোনো থানায় তাদের চেয়ে জিডি। এরা যে কারা, কোথা থেকে এসেছে, আর কেনই বা খুন হলো, সেটাই বুঝতে পারছি না। কেসটা ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে। পরিতোষ মিত্র তো নিজের দোষ স্বীকারই করছে না। আমার মনে হচ্ছে উনাকে সত্যি কেউ ফাঁসিয়েছে। একদম ঠিক কথা বলেছেন মিস্টার জয়দেব, ওনাকে ফাঁসানো হয়েছে। আসল অপরাধীকে তো আমি ধরে ফেলেছি। কি রিয়েলি? এই জোড়া খুনের পিছনে কে জড়িয়ে আছে? আসুন দেখাচ্ছি। থানার কম্পিউটারে পরিতোষের ভাইয়ের ছবিটা সেন্ড করলাম। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই ছবিটার মুখে দাড়ি গোঁফ লাগালাম। এরপরে যে ছবিতে রূপ নিল, তার জন্য জয়দেব বা অনিকেত কেউই বোধহয় প্রস্তুত ছিল না। ও মাই গড, শশী, বস্তির সেই লোকটা? হ্যাঁ, এটাই সেই লোক, পরিতোষ মিত্রের ভাই প্রদোষ মিত্র, ওরফে শশী। কিন্তু নাম লুকিয়ে বস্তিতে থাকতে গেল কেন? সেটা তো তাকে পেলেই বোঝা যাবে। সব প্রশ্নের উত্তর তার কাছে আছে। কিন্তু সে এখন কোথায় আছে? কিভাবে পাবো তাকে? হয়তো এখন নতুন ছদ্মবেশ নিবে, এতে তাকে ধরা আরো কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রতিটা থানায় ইনফর্ম করে দিতে পারি, আর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসাতে পারি। না, এমনটা করা যাবে না, এতেও আরও সাবধান হয়ে যাবে। একটা প্ল্যান আছে। কাল দেশের সব পত্রিকা আর নিউজ মিডিয়ায় প্রচার করা হবে যে এই জোড়া খুনের জন্য পরিতোষ মিত্র দোষী হিসেবে প্রমাণিত হয়েছে। 2 দিন পরে তাকে আদালতে চালান করা হবে। এতে প্রদোষ মিত্র ডাক বাংলো দখল করতে আসবে। পরিতোষের পরে ওই বাংলোর উপর তো ওই একজনেরই অধিকার আছে, তাই না? ও আসার সাথে সাথেই আমরা ওকে ধরে ফেলব। সুপার প্ল্যান। অবশ্যই আমাদের জালে ওই প্রদোষ মিত্র ধরা পড়বে। শুধু প্ল্যান অনুযায়ী কাজটা পারফেক্টলি করতে হবে। পরিতোষ মিত্রকে লকআপ থেকে বের করে কেবিনে নিয়ে আসা হলো। আপাতত 24 ঘন্টা তাকে এখানেই থাকতে হবে। ওসি অনিকেত তাকে বললেন, আমাদের ধারণা এই খুনের পিছনে আপনার ভাই প্রদোষ জড়িত। তাকে ধরার জন্য আমরা একটা জাল বিছিয়েছি, তাই আগামী 24 ঘন্টা আপনাকে এই কেবিনে থাকতে হবে। নো প্রবলেম।
আপনাদের কাজের সুবিধার জন্য আমাকে যা করতে বলবেন আমি সব করব। পরদিন প্ল্যান মাফিক সব নিউজ চ্যানেল ও পত্রিকায় ওই একটা নিউজ হেডলাইন হয়ে প্রকাশিত হলো। আমরা একটা টিম নিয়ে বাংলোর বাইরে লুকিয়ে বসে আছি। সকাল গড়িয়ে দুপুর হয়, কিন্তু কারোর দেখা নেই। ঠিক যখন সন্ধ্যা হবার আগ মুহূর্ত, তখনই ঠিক পরিতোষ মিত্রের মতো একটা লোক এসে বাংলোতে ঢুকে। মুহূর্তে কনস্টেবলরা গিয়ে ওকে পাকড়াও করে। এরপরে জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। শুরুতেই তাকে আলাদা কেবিনে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তো হ্যাঁ, বলুন মিস্টার প্রদোষ মিত্র, কেন নিজেকে লুকিয়ে, নিজের নাম লুকিয়ে বস্তিতে থাকতে গেলেন? দেখুন, আমি প্রদোষ না, আমি পরিতোষ। আমি এই খুনের বিষয়ে কিচ্ছু জানি না। মিছেমিছে আমাকে তুলে এনেছেন। হাসালেন মিস্টার প্রদোষ মিত্র। আপনার ভাই পরিতোষ গত 24 ঘন্টা আমাদের থানায় ছিল, আর আপনি বলছেন আপনি প্রদোষ মিত্র না? নিজেকে আর কত লুকাবেন? আপনাকে ধরার জন্য এটা আমাদের ফাঁদ ছিল, আর আপনি আমাদের ফাঁদে ধরা পড়ে গেছেন। এবার ভালোই ভালোই সবটা স্বীকার করুন। সেই শুরু থেকে আপনারা আমাকে হ্যারাস করছেন। এই কেসে চক্করে আমাকে কিডন্যাপ হতে হয়েছে। কই, আপনারা কি কিডন্যাপারকে ধরতে পেরেছেন? আপনাদের জন্য আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এসেছি। বাংলোতে এসে ঢুকতে যাব, ঠিক তখনই আপনারা ধরে নিয়ে এলেন। আর এখন আমাকে মিথ্যা প্রদোষ মিত্র বানিয়ে দোষী প্রমাণ করতে চাচ্ছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রদোষ মিত্র না, আপনি পরিতোষ মিত্র? তাহলে যাকে আমরা 24 ঘন্টা থানায় রাখলাম, সে আসলে প্রদোষ মিত্র ছিল? আমি কিচ্ছু জানি না, তবে আমি এতটুকু বলতে পারি আমি পরিতোষ, প্রদোষ না। আমি প্রদোষ হলে আমার কাছে ডাক বাংলার চাবি কিভাবে আসে? নিশ্চয় দেখেছেন আমি তালা খুলে বাংলাতে ঢুকেছিলাম। জয়দেব, সেই লোকটা কোথায়? স্যার, ওনাকে তো কিছুক্ষণ আগে চলে যেতে বলা হয়েছে। মুহূর্তে আমরা ছুটে বাইরে বেরিয়ে গেলাম। জিপে উঠে যতটা তাড়াতাড়ি পারা যায় জিপ ছুটিয়ে বাংলোর দিকে চললাম। কারো মুখে কোনো কথা নেই। বাংলোর বাইরে এসে গাড়ি থেকে বিদ্যুৎ বেগে নেমে গেলাম 3 জন। এরপরে ছুটে বাংলোতে ঢুকে গেলাম। প্রধান দরজায় তালা ভাঙা। বুঝতে আর বাকি রইল না যে আসল প্রদোষ মিত্র বাড়ির ভেতরে আছে। পিস্তল বাগিয়ে ধরে আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ি। ভিতরের ঘরে খটখট করে শব্দ হচ্ছে। সেখানে যেতেই আবছা আলো ছায়ায় দেখতে লাগলাম একটা ছায়ামূর্তি নড়াচড়া করছে। এক চুলো নড়ার চেষ্টা করবেন না প্রদোষ মিত্র, আপনার দিকে 3টা পিস্তল তাক করা। ঠিক তখনই জয়দেব ছপ করে রুমের আলোটা জ্বেলে দেয়, আর দেখা যায় একটা ট্রলি ব্যাগ টাকায় ভর্তি করে ফেলেছে ও। জয়দেব ওর হাতে হাত করা পরিয়ে নিয়ে আসে। মিনিট 15 ভেতরে থানায় চলে এলাম। হ্যাঁ, এবার বলুন মিস্টার পরিতোষ, সরি মিস্টার প্রদোষ মিত্র ওরফে শশী, অনেক প্রশ্ন জমা হয়ে আছে, একে একে বলতে শুরু করুন এবার। আমি প্রদোষ মিত্র, পরিতোষ মিত্রের যমজ ভাই, কিন্তু ভাই হয়ে ভাইয়ের মতো আচরণ করিনি কখনো। ও নিজে বিজনেস করে মোটা টাকা কামাতো, কিন্তু আমাকে দিত না। অবশ্য আমাকে কাজ করার জন্য সুযোগ দিয়েছিল, কিন্তু ওসব কাজবাজ আমাকে দিয়ে হয় না। কোনো কাজ না করা একসময় আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। এরপর ওই ডাক বাংলোর অর্ধেক দাবি করি, কিন্তু তা তো দিলই না, বরং আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এরপরে আমি একটা অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ি। সুন্দরী মেয়েদের ছবি দেখি বড় লোকদের থেকে ফাঁসাতাম টাকা পয়সা নিয়ে, আর তারা সব মেয়েদের পাওয়ার জন্য পাগল হয়ে যেত। তারপর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমি গা ঢাকা দিতাম। জোড়া খুন হওয়া লোক দুটি কি এমনই দুজন বড়লোক ছিল? না, তার একজন বেশ বড় লোক ছিল। সবাই আমাকে অনলাইনে টাকা পে করত, কিন্তু এই লোকটা সরাসরি দেখা করতে চেয়েছিল। আমি ওর কাছে অনেক টাকা দাবি করি। কাকুলি হাইওয়ের পাশের ওই ফাঁকা জায়গাটাই বসে এক রাতে ওর সঙ্গে দেখা করি, কিন্তু ওর মাথায় ছিল অন্য প্ল্যান। ও আমাকে খুন করে মেয়েটাকে নিয়ে যেতে চেয়েছিল।
কিন্তু যখন এসে দেখে আমি ওকে মিথ্যা কথা বলেছি তখন আমাকে খুন করার চেষ্টা করে। আমিও তখন টাকার নেশা উন্মাদ হয়েছিলাম। ওর সাথে শুরু থেকে ভীষণ ধস্তাধস্তি শুরু হয়। তারপর সুযোগ মতো ওর মুখে পুরে রোজারে পি নামের ফুলের বীজ। ব্যাস 2 মিনিটের মাথায় ওর মৃত্যু হয়। বুঝলাম, এই জন্যই রিপোর্টে ওই বিষের উপস্থিতি পাওয়া গেছে। হ্যাঁ, ওই বীজ আমি বিদেশ থেকে আনিয়েছিলাম। তারপর সেই লোকটা মারা গিয়েছে কিনা আমার সন্দেহ হয়, তাই ওর গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দিই আর ওখান থেকে সরে পড়ি। তার মানে ওই লোকটির ওজনে ওই ফাঁসের দড়িটা ছিঁড়ে গিয়েছিল। তাছাড়া এমনিতেও তো মৃত্যুর পরে মানুষের ওজন বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তবে দ্বিতীয় লোকটিকে, তাকে খুন করলে কেন? একই কারণ কি? হ্যাঁ, একই কারণ। শালা শালা নিজেকে কোটিপতি বলেছিল। আসার পর দেখি হারামিটা একটা গরিব লোক। শালা তারপর তারপর 2টা লোকের থেকে কোনোরকম টাকা না পাই আমার রক্ত উঠে যায় মাথায়। ও বলেছিল যে বস্তিতে 11 নম্বর ঘরে থাকে। আমি ওকে রাগের মাথায় খুন করে ফেলি। এরপর নিজের রূপ বদলে আমি ওখানে ওর মাংস পিস পিস করে কেটে বস্তিতে বিলিয়ে দিই। ব্যাস, প্রমাণ লোপাট। আপনি নকল দাড়ি গোঁফ লাগিয়ে প্রদোষ রূপটাও আড়াল করতে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমি মাংস বিলি করেছি আমার আসল চেহারায়, যাতে যাতে আমাকে সবাই চিনতে পারে। যেহেতু আমার আর পরিতোষের চেহারা একই রকম, তাই আমি বুঝে গিয়েছিলাম যে মানুষের মাংস বিলি করার কথা যদি কেউ জেনেও যায় তবে দোষ ওই পরিতোষের হবে। তাই মাংস বিলি করার পরের দিনই আমি গাড়িকে লাগিয়ে নিজেকে লুকিয়ে ফেলি। সেদিন আপনি ওই বস্তিতে কি করছিলেন? আমি জানতাম যে আপনারা বস্তিতে যাবেন, কারণ আগের দিন কনস্টেবল সেই মাংসের প্যাকেটটা পাওয়া আমি দেখে ফেলি। আমি মুরগির মাংস না দেখাতাম সেদিন, তবে তবে তখনই আপনাদের নজর বস্তির দিকে চলে আসতো। জাস্ট নজর ঘোরানোর জন্য আমি এদিকে যাই। কিন্তু আপনি এটা খেয়াল করেননি যে আপনার দামি কেটসটা দরজার কাছে ছিল, আর সেটা আমি দেখে ফেলি। তখনই মাথায় এসেছিল যে এমন একটা গরিব লোকের বাড়িতে এত দামি জুতা থাকতে পারে না। এবার বলুন, আপনার ভাইকে ফাঁসালেন কেন? যার জন্য এই পথে আসতে হলো তাকে ফাঁসাবো না? ও আমাকে সেদিন কোনো টাকা পয়সা দেয়নি, বাংলোতে ভাগ দেয়নি। এই প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারি। কি বলুন, পারি না? সবই বুঝলাম, কিন্তু আমাদের চোখকে ফাঁকি দিয়ে কখন আপনি পরিতোষ মিত্রকে কিডন্যাপ করলেন আর কখনই বা তার জায়গায় বসে পড়লেন? যেদিন আপনারা তল্লাশি করতে এলেন ওই দিন আমার মাথায় প্ল্যানটা আসে। যেহেতু আমাদের চেহারা একেবারে একই রকম, তাই ভেবেছিলাম যে পরিতোষকে কিডন্যাপ করে আমি ওর জায়গায় যাব। আপনারা প্রদোষ নামের লোককে খুঁজতে থাকবেন আর আমি এই সুযোগে বাংলোর সব কিছু নিয়ে সরে পড়ব। কিন্তু ওই একটা চাবি আপনাকে ধরিয়ে দিল। চাবিটা নিশ্চয়ই পরিতোষ মিত্রের কাছেই থাকবে, যেহেতু সে এই বাংলোতে থাকে। ওই চাবিটার কথা আমার একদমই মনে ছিল না, না হলে ওটা আগেই পরিতোষের থেকে সরিয়ে নিতাম। বাস্তবিক দিক থেকে আপনি পরিতোষ মিত্রকে ফাঁসানোর সব চেষ্টাই করেছেন, শেষে রক্তমাখা অস্ত্রগুলোও রেখেছেন। কি তাই না মিস্টার প্রদোষ মিত্র? আপনাকে কাজ করার সুযোগ দিল, আপনি করলেন না। মনে পুষে রাখলেন একটা বুনো প্রতিশোধের নেশা। এখন এর পরিণতি ভোগ করুন। এতক্ষণে অদিতি জেঠিমার ডায়েরির প্রথম গল্প শেষ করলাম। মনে মনে ভাবলাম, বয়স যখন কম ছিল তখন কতটা চঞ্চল এবং সাহসী স্বভাবের মেয়ে ছিল এই অদিতি জেঠিমা, অথচ এখন বয়সের ভারে কেমন যেন নিশ্চল হয়ে পড়েছে। বেলা পড়ে এসেছে, তাই ডায়েরি বন্ধ করে উঠে পড়লাম। নীল কভারের ডায়েরির পরবর্তী গল্প নিয়ে না হয় আর একদিন বসবো।